হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি দ্য লাভ নেভার সেটের এপিসোড 2কে বাংলা অনুবাদ করতে চলেছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখোনি তো আগে দেখে নাও গাইস প্লিজ। তো কাহিনি স্টার্ট করছি। কাহিনি শুরু হয়, সেন্টকে দেখানো হয় যে ড্রেস চেঞ্জ করছিল, সেখানে আইস আসে আর তাকে ড্রেস চেঞ্জ করতে দিচ্ছিল না। সেন্ট বলে তুমি আমার ড্রেসটাকে আমাকে দাও, কী করছোটা কি? কিন্তু আইস বলে যে না আমি দেবো না, কিন্তু সেন্ট বলে যে দাও আমাকে। তখনই বাইরে থেকে একজন ডাকে আর বলে যে সেন্ট তুমি ওখানে আছো, তুমি কি চেঞ্জ করছো? তো সেন্ট বলে যে হ্যাঁ আমি চেঞ্জ করছি, কী ব্যাপার, কী হয়েছে? তো সে মেয়েটা বলে যে আসলে তোমাকে কনফার্ম করে দেওয়া আছে কাস্টের জন্য, তুমি কিট প্লে করবে। তো এটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে। সেন্ট বলে এবার মনে হয় আমাকে তোমার কোস্টারের রোল প্লে করতে হবে। তো এটা শুনে আইস বলে যায় তুমি বেটার এটাতে না করে দাও কুকিকে। তো এটা শুনে সেন্ট বলে যে আর আমি এই কথাটা কেন করব, তুমি কে যে তোমার কথা আমি শুনবো? তো আইস বলে যে তুমি আমার কথা শুনবে না। তো তারা টানাটানি করতে থাকে, তখনই কুকিকে ওড়ে আইসকে ফোন করতে থাকে। আর তারপরে সেন্ট আর আইস সেখানে পড়ে যায়, সেন্টের গায়ে আইস পড়ে যায়। তো যেটা বাইরে আওয়াজ শোনা যায় আর কোকি বলে যে কী ব্যাপার সেন্ট, তুমি ঠিক আছো তো? তোমার কি কোনো হেল্প লাগবে? যেখানে সেন্ট বলে যে তুমি শুনতে পেয়েছো ওরা বাইরে থেকে ডাকছে। তখনই সেখানে আইসের ফোন বাজতে থাকে আর আইস বলে যে প্লিজ তুমি ওদের কাউকে বলো না যে তুমি আমার সঙ্গে এখানে আছো। সেন্ট বলে যে কেন তুমি এত ভয় পাচ্ছ কেন? আইস বলে যে আমি চাই না যে লোকে ভাবুক যে আমরা দুজন একসাথে আছি, বাস সেই জন্যই আমি চাই না যে তুমি এমন একটা করো যেন তুমি সব কিছু জানো। তো এটা শুনে কুকি বাইরে থেকে বলতে থাকে যে কেউ ভিতর থেকে আনসার দিচ্ছে না, আমার মনে কিছু একটা খারাপ হয়েছে ওদের সাথে। তো চলো আমরা ভিতরে যেয়ে দেখি। তো কুকি কী করে দরজা খুলতে যায়, তখনই আইস তাকে বলে যে প্লিজ প্লিজ তুমি ওকে বলো। তো সেন্ট বলে যে তুমি আমার সঙ্গে অ্যাক্ট করবে তো? তো আইস হ্যাঁ বলে দেয়। তো তারপরেই কুকি যখন ভিতরে আসতে থাকে সে তাকে বলে যে সরি এত লেট রিপ্লাই দেওয়ার জন্য, আমি এখন খালি গায়ে আছি, তো তোমরা প্লিজ ভিতরে এসো না। কুকি জিজ্ঞাসা করে যে তোমার সঙ্গে কি আইস আছে? তো সেন্ট বলে যে না ও এখানে নেই। এটা শুনে কুকি বলে যে ও এখানে নেই, কিন্তু তো ফোন তো বাজছিল। তখনই সেখানে সি আসে আর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তুমি সেন্টকে বলেছো খবরটা? তো কুকি বলে যে হ্যাঁ আমি বলে তো দিয়েছি, বাট আমরা আইসকে খুঁজছি কিন্তু আইসকে পাচ্ছি না। বাট আইসের যখন ফোন ট্রাই করলাম ভিতর থেকে ফোনের রিং আসছে। তো এটা শুনে সি বুঝে যায় যে সেন্ট আর আইস ভিতরেই আছে। বাট সে তার দিকে বলে যে আচ্ছা ছাড়ো ওর দিকে, আমার মনে হয় আমি জানি যে আইস কোথায় আছে। আইস আসলে স্মোক করতে বাইরের দিকে গিয়েছিল, তো সেই জন্য সেন্ট জানে না। তো তোমরা চলো আমি তোমার দিকে ডিনার করাবো, চলো এখান থেকে। কুকি বলে যে কিন্তু আমরা আইসকে তো খুঁজছি তাই না, আইসকে তো আগে খুঁজতে হবে, ওরা যদি সেম রুমে থাকে কতটা ইন্টারেস্টিং হবে তাই না? তো এটা শুনে সি বলে যে তুই বেশি ভাবা বন্ধ কর, আর যেটা ভাবার নয় সেটা না ভেবে চল 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 এখন এখান থেকে যাওয়া যাক, এখানে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, ঠিক আছে? তো কুকি বলে যে ঠিক আছে চলো। বলতে তার অ্যাসিস্ট্যান্টরা ওখান থেকে চলে যায় আর সিও ওখান থেকে চলে যায়। তারপরে সেন্ট ওখান থেকে উঠে পড়ে। আইস যে সি এর কাছে আসে আর বলে যে হেই আমার তোমার সঙ্গে কিছু কথা বলার আছে। সি বলে যে কী ব্যাপার, কী হয়েছে? আইস বলে যে আমি কি চেঞ্জ করতে পারি আমার কোস্টারকে? তো এটা শুনে সি বলে যে কিন্তু কেন, কী হয়েছে, তুমি চেঞ্জ করতে কেন চাও, কিছু কি প্রবলেম হয়েছে? আর আমি সিকে কনফার্ম করে দিয়েছি ইনভেস্টরদের কাছে, কিছু প্রবলেম হয়েছে তোমার সাথে আইস? তো আইস বলে যে আমার ওকে পছন্দ নয় বলে, কিন্তু ইনভেস্টার ওকে প্রচুরই পছন্দ করেছে আর আমার মনে হয় না আমি ওকে সুইচ করতে পারবো বলে, তো সেই জন্য। সি বলে যে তুমি ওর থেকে বেটার কাউকে পেয়ে যাবে। সি বলে যে তুমি জানো আমি ওকে চেঞ্জ করতে পারবো না, কারণ কিটের রোলটা যে কেউ প্লে করতে পারে না, আর আমি ওর থেকে ভালো কাউকে পাবো না। তো সেই জন্য আমার মনে হয় এই পয়েন্টে উই এখন বেটার। তো তুমি প্লিজ অ্যাকচুয়ালি একটু কোঅপারেট করে নাও না, ওই রোলটার জন্য উই ফিট হচ্ছে। এমনকি ও হ্যান্ডসাম আছে, টল আছে আর ভালো অ্যাক্টও করে, তো আমি কেনই ওকে নেবো না এই ক্যারেক্টারের জন্য, তুমি প্লিজ বোঝার চেষ্টা করো। বাট আইস বলে যে তুমি জানো যে আমি জাস্ট আমার ইমোশনকে ডেলিভারি করতে পারছি না পারফেক্টলি। তো এটা শুনে সি বলে কিন্তু কেন, আমি ওকে চেঞ্জ করবো না, তুমি আমাকে যতই যাই বলো না কেন। সি কথা শুনে আইস তাকে বলে যে প্লিজ তুমি জানো আমি শুধু তোমার জন্য এখানে এই রোলটা প্লে করছি, আর তাছাড়াও আমি চাই যে তুমি ওকে ঘর পাঠিয়ে দাও, আমি ওর সঙ্গে কাজটা করতে চাই না। বাট সি তাকে বলে যে না চলো আমরা খাবার খেতে চাই, আমি ওকে চেঞ্জ করবো না প্লিজ। বলতে তারপরে তারা দেখানো হয় যে এখানে পার্টি করতে থাকে আর এখানে সি আইস সবাই থাকে। তারপরে সেন্টকে দেখানো যে বলে যে দাও আমি তোমাদের জন্য স্যুপ ঢেলে দিচ্ছি। তো সে সবার জন্য স্যুপ ঢেলে দেয়, তখন সে আইসের জন্য ঢালতে চায় কিন্তু আইস তাকে ঢালতে দেয় না। তো কুকি বলে যে যদি তোমরা সার্ভ করো ভালোভাবে সার্ভ করো, নাহলে তোমার দিকে দেখে মনে হচ্ছে যেন সাসপিসিয়াস কিছু লাগছে। আর তাছাড়াও তোমরা দুজন একে অপরের সঙ্গে এত মিশে যাও কী করে, তোমরা দুজনের খুবই ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমরা জানো তোমরা দুজন একে অপরে একদম পারফেক্ট ম্যাচ। এটা শুনে তো আইস পুরো রেগে যায় আর কুকি বলতে থাকে যে তোমাদের কেমিস্ট্রি পুরো অ্যামেজিং, আমি তো জাস্ট ওয়েট করতে পারছি না যে কবে থেকে তোমরা স্টার্ট করবে ফিল্মিং। তো আইস বলে যে আমাদের কেমিস্ট্রি একটুও ভালো না, ঠিক আছে?
তখনই সে কুকি বলে যে কিন্তু তোমাদের দুজনকে দেখে তো মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে ভালোই কেমিস্ট্রি ছিল, আর তোমরা দুজন রোলটাকে কানেক্টও করে নিয়েছো। এমন মনে হচ্ছিল অডিশনের সময় যেন তোমরা দুজন একে অপরকে অনেক দিন আগে থেকেই চিনো। তোমাদের দিকে দেখে যেন মনে হচ্ছিল যে তোমাদের দুজন খুবই ভালোভাবে একে অপরকে বুঝো। আইস বলে যে না, এরকম কিছুই নয়, ঠিক আছে। সি বলে যে আচ্ছা ছাড়াও, বাদ দাও। তারপর আরেকজন মেয়ে বলে যে আমি তোমাকে বলছি আমি একজন ফরচুন টেলার হই, তো আমাকে তোমার হাত দেখতে দাও, আমি তোমার ফরচুন রিড করে বলবো যে তোমার সঙ্গে কী হতে চলেছে। তো আজকের আমার ফার্স্ট ক্লায়েন্ট কে হবে? আইস। তো আইসকে সে ক্লায়েন্ট হিসেবে নেয় আর আইসের হাত নেয় আর বলে যে দাও তোমার হাত দাও, আমি তোমার হাত পরে বলবো যে তোমার বাকি কী আছে। তারপরে সে তার লাইন দেখে আর বলে যে তোমার কেরিয়ার লাইন বলছে যে তোমাকে প্রচুরই হার্ডওয়ার্ক করতে হবে ছোটোবেলা থেকে, আর ফ্যামিলি তোমার অতটাও ভালো না, তোমার ফ্যামিলিতে সবসময় প্রবলেম হয়, তোমার কাছে ফ্যামিলি তো আছে কিন্তু তারা এখন সেপারেট আছে। আর নেক্সট আর একটা দেখতে দাও, তোমার লাভ লাইফের ব্যাপারে আমি দেখছি এখানে একটা পয়েন্ট আছে, তোমার হ্যান্ডের এই জায়গায় পয়েন্ট কেন? তো এটা শুনে আইস বলে যে ওটা একটা স্কার, ওটা কোনো আমার পয়েন্ট নয়। তো এটা শুনে তাকে সি বলে যে কী হয়েছিল? তো সি তাকে বলে দেয় যে হেই তুই বেকার ওর বিজনেসের মধ্যে মিডিল পড়িস না, ঠিক আছে। তো সে মেয়েটা বলে যে আচ্ছা ঠিক আছে, সরি, আমি এই ব্যাপার নিয়ে আর কথা বলবো না। আইস, আমাকে আরেকবার তোমার হাতটা পড়তে দাও। তো আইস তার হাত দিয়ে দেয় আর লাভ লাইন নিয়ে বলতে থাকে যে তোমার লাভ লাইফটাও খুব বেশি ভালো ছিল না, তোমার লাভ লাইফের মধ্যে অনেক প্রবলেম এসেছে, তাই না? আর মানুষ আসছে গেছে তোমার লাইফ থেকে, কিন্তু যেই লাইফটা গিয়েছিল সেটা এখনও শেষ হয়নি, তোমরা আবার দেখা করবে আর তোমাদের স্টোরি আবার চলবে। তখনই আইস কী করে বাথরুমে বাহানা করে ওখান থেকে চলে আসে আর সেন্টও তার পিছন পিছন চলে আসে। আইসকে দেখানো যে স্মোক করতে থাকে, সেন্ট আসে আর বলে যে তুমি মনে হয় না তুমি অতিরিক্ত স্মোক করছো, এটা তোমার ক্যান্সার হয়ে যাবে। আইস, আমি তোমার একটা কথা জিজ্ঞাসা করছি, তোমার হাতে এই দাগটা কী করে আসলো? কী হয়েছিল তোমার সঙ্গে? প্লিজ আমাকে বলো। আইস বলে যে তুমি জানো, কখনো কখনো না আমার মনে হয় যে তুমি না প্রচুরই আমাকে ইরিটেট করো। আমরা দুজন বারবার একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছি, ঘরেও আমার সঙ্গে তোমার দেখা হচ্ছে, এমনকি এখানেও তোমার সঙ্গে আমার দেখা হচ্ছে, স্কুলেও দেখা হচ্ছে। এবার তো আমার মনে হচ্ছে আমার তোমার সঙ্গে অ্যাক্টও করতে হবে। বারবার আমি যখন তোমাকে দেখছি না, তুমি জানো আমার জাস্ট ডিসগাস্ট ফিল হচ্ছে। আমার লাইফে আমি তোমাকে অ্যাভয়েড তো করতে পারবো না, বাট প্লিজ একটু ডিস্টেন্স মেনটেন করো আমার থেকে, আমি তোমার থেকে দূরে থাকতে চাই, আমাকে বদার করা বন্ধ করো সেন্ট, প্লিজ। আমি জাস্ট একটা কলিগ হিসেবে তোমার সঙ্গে থাকতে চাই, বেশ আর কিছুই না। তারপর সিকে দেখানো হয়, সে কুকিকে বলে কুকি উঠো, তুমি অনেক ড্রিঙ্ক করে নিয়েছো, ঘর চলো। কিন্তু কুকি ঘর যেতে চায় না, তো সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে দেয় যে তুমি ওকে নিয়ে যাও, আমি আসছি। তখনই সেখানে সেন্ট চলে আসে আর সে বলে যে টাটা করে দেয়। তারপরে সি তাকে জিজ্ঞাসা করে কী ব্যাপার, কিছু কি হয়েছে? তো সেন্ট সিকে জিজ্ঞাসা করে যে সি, তুমি আইসকে অনেক দিন ধরে চিনো তাই না? তো সি বলে যে হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে একে অপরকে চিনি, কিন্তু কেন, কী হয়েছে? ও আমার ঘরের পাশেই থাকতো। তো সেন্ট তাকে বলে যে আমি কি তোমাকে একটা জিনিস জিজ্ঞাসা করতে পারি? তো সি বলে যে হ্যাঁ বলো। সেন্ট বলে যে এক্স্যাক্টলি কী হয়েছিল লাস্ট ইয়ার আইসের সঙ্গে? তো সি বলে যে এই নাও, এই ডায়েরিটা আইসের ডায়েরি, আমি তোমাকে চাই তুমি আইসকে রিটার্ন করো, ও এখানে ফেলিয়ে চলে গিয়েছিল। আমি জানি যে কারো ডায়েরি পড়া রুড হয়, বাট আমি চাইবো যে তুমি এর ব্যাপারে পড়ো, কারণ এর ব্যাপারে তোমার ব্যাপারেই লেখা আছে ওর ডায়েরিতে। তারপরে সেনকে দেখানো যে গাড়িতে বসে থাকে আর যেতে যেতে সেই ডায়েরিটাকে পড়ার জন্য ডায়েরিটাকে খোলে। যখনই সে ডায়েরিটা খোলে সে দেখতে পায় যে সেন্টের মাই ডায়েরির ব্যাপারে যা যা লেখা ছিল, আর সেখানে সেন্টের ভয়েস আছে যে আজকে আমি স্টার্ট করছি আমার প্রথম দিন, আর আমি একজন কাইন্ড পার্সনের সঙ্গে দেখা করেছিলাম। দেখানো হয় পাস্ট লাইফে, যেখানে ফার্স্ট টাইম সি একটা বাস স্টপে দাঁড়িয়েছিল, সেখানে তার বাবা ফোন করে আর বাবা ফোন করে বলে যে কী ব্যাপার, তুমি আমাকে পয়সা পাঠাচ্ছ না কেন? হ্যাঁ, তুমি জানো আমার কত ধার বাকি আছে, তো তোমাকে আমাকে পে করার জন্য সাহায্য করতে হবে তাই না? তুমি আজকের পয়সা আমাকে পাঠাওনি কেন? যেই পয়সাগুলো পাঠিয়েছিলে সেগুলো সব শেষ হয়ে গেছে। এটা শুনে আইস বলে যে তো আমি কী করব, আমার কাছে যতটা ছিল আমি তোমাকে পাঠিয়েছিলাম বাবা, এর বেশি আমি আর কী করব? তুমি যদি স্পেন্ড করে নাও তো সেটা আমার কী দোষ? আর তাছাড়াও যাই হয়ে যাক না কেন, তুমি সবসময় আমার কাছে পয়সা চাওয়া বন্ধ করো। তো আমি তোমার ছেলে হই, তুমি আমার প্রতি এতটা মিন্স হও না। তো তার বাবা বলে যে আমি তোমার বাবা হই, তোমার কি বাবার প্রতি একটু ডিউটি নেই? তো আইস বলে যে হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার নিজেকে ছেলে বলে বলাই উচিত নয়। অফকোর্স তুমি নিজেকে জিজ্ঞাসা করো, তুমি কখনো বাবার রোল প্লে করেছো? তুমি ধার বাকি করেছো আর আমার উপরে সেই ধারগুলো মেটানোর দায়িত্ব দিয়ে দিয়েছো। তুমি জানো তো আমার সঙ্গে কী হচ্ছে?
তুমি নিজেকে কিভাবে বাবা বলতে পারো? আজ থেকে আমি বলছি, তোমাকে আমার প্রতি গ্রেটফুল হতে হবে না। আমি প্রচুরই বেকার ছেলে, আমার কাছ থেকে কিছু চেয়েও না বলে সে ফোন রেখে দেয়। তখনই দেখানো হয় যে বৃষ্টিতে আইসের জুতোটাও ছিঁড়ে যায়, কারণ পাশ দিয়ে যখন গাড়ি যাচ্ছিল তার গায়ের উপরে জল ছিটিয়ে দেয়, যার জন্য তার জুতোটা ছিঁড়ে যায়। সে ভাবে যে আজকের দিনটাই বেকার, সব কিছু বেকার হচ্ছে। তখনই পাশ থেকে একটা ছেলে উঠে আসে, যার নাম সেন্ট হয়, আর সে এসে তাকে জুতো খুলে দেয়। আইস তাকে বলে যে তুমি আমাকে এটা কেন দিচ্ছ? সেন্ট তাকে বলে যে জাস্ট নিয়ে নাও, কারণ আমি জানি যে তুমি কোথাও হয়তো তাড়াতাড়ি যেতে চাইছো তোমার কাজে, তো তুমি এটা নিয়ে নাও। তারপরে কিছুক্ষণ পর দেখানো হয় যে সেন্ট ঘরে আইস আসে। আইস সেখানে টিউটর হয়ে এসেছিলো, আর সেখানের যে কাজের মহিলা সে বলে যে তুমিই হচ্ছে টিউটর আইস, তাই না? তো ভিতরে আসো। তো আইস বলে যে হ্যাঁ। তারপরে দেখানো হয় যে সে তাকে ভিতরে নিয়ে আসে, আর সেন্টের বাবা মিস্টার খোমকে বলে যে মিস্টার খোম, দেখুন টিউটর চলে এসেছে। তো খোম বলে যে তো আমি যখন তোমার সিভিটা পড়ছিলাম তোমাকে দেখে প্রচুরই ইমপ্রেসিভ লাগছিলো, তুমি গোল্ড মেডেলিস্ট আছো ম্যাথে অলিম্পিকে, বাও তুমি ক্লাসের মধ্যে সবসময় টপ হও। যেটা আমার বিশ্বাসই হচ্ছিল না যে তোমার মতন একজন ব্যাকগ্রাউন্ড পার্সন এত ভালো রেজাল্ট কী করে করতে পারে। আমি চাই যে তুমি আমার ছেলেকে পড়াও, আর আমার ছেলেকে এইভাবেই তোমার মতনই ভালো একটা স্টাডি করাতে চাও। আমি চাই যে আমার ছেলে একটা বিজনেস নিয়ে পড়ুক আর আমার বিজনেস সামলাও। তো তুমি পেমেন্টের ব্যাপারে চিন্তা করো না, বাস আমার ছেলেকে ভালোভাবে পড়াও। তো এটা শুনে আইস তাকে বলে যে ঠিক আছে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, আর আমি আমার বেস্ট করব। তারপরে সিনে সে যখন দেখে যে তার ছেলে আর কেউ না, সেন্ট হয়। তো সেন্টকে দেখে সে শক হয়ে যায়। সেন্ট তাকে বলে যে থ্যাংক ইউ আমাকে ম্যাথ টিচিং করার জন্য। আর তারপরে সে তাকে বলে যে আমার নাম সেন্ট হয়, আর আপনার নাম কি? তো সে তাকে বলে যে আমার নাম আইস। তারপরে তারা যখন বসেছিল প্র্যাকটিস করতে, সেন্ট সব উত্তর ভুল করে, কিন্তু আইস সেটাতে কারেক্ট বলে 10-এর 10 দিয়ে দেয়, যেটা দেখে সেন্ট বলে যে এটা কী করে হতে পারে, আমি তো কিছু ভুলভাল লিখেছিলাম, তুমি দেখো ভালোভাবে চেক করো, আমার সব ঠিক হতে পারে না। তো এটা শুনে আইস বলে যে কোন জায়গাটায় ভুল হয়েছিল? তো সেন্ট তাকে দেখায় যে এই জায়গাটায় ভুল হয়েছে। আইস বলে তার মানে তুমি জানো যে কীভাবে এটা করতে হবে, তাই না? তো সেন্ট বলে যে না, আমি জাস্ট গেস করছিলাম। আইস বলে যে গেস করছো বাট সব কারেক্ট বলছো, এটা কী করে হতে পারে? হ্যাঁ, তুমি কি আমাকে ভালোভাবে বলবে যে তুমি কি লুকাচ্ছ, নাকি আমি তোমার বাবাকে এই কথাটা বলে দেবো? জাস্ট বলো তাড়াতাড়ি। তো এটা শুনে সেন্ট বলে যে ঠিক আছে ঠিক আছে, আমি বলছি। আসলে আমি বিজনেস নিয়ে পড়তে চাই না, সেই জন্য আমি বোকা হওয়ার নাটক করছি। তো এটা শুনে আইস বলে যে তুমি তোমার বাবাকে ডাইরেক্ট বলছো না কেন? সেন্ট বলে যে তুমি জানো না আমার বাবা কতটা স্ট্রিক্ট, আমার বাবা যদি জানতে পারে উনি কখনোই এই কথাটা শুনবেন না। আর আমাকে কখনোই হেল্প করো না, প্লিজ তুমি আমাকে হেল্প করো না, আমরা দুজনে একে অপরকে হেল্প করতে পারি। এইভাবে তুমিও হেল্প পেয়ে যাবে, আমাকে টিউশন দিতে এলে পয়সা পাবে, আর আমাকেও বিজনেস নিয়ে স্টাডি করতে হবে না। তো আইস বলে যে কিন্তু আমি এটা কী করে করবো? তো সেন তাকে রিকোয়েস্ট করে, তো আইস তাকে ওকে বলে দেয়, কারণ সে তাকে যেহেতু জুতো দিয়ে সাহায্য করেছিল সেই জন্য। আর বলে যে ঠিক আছে, তাহলে তুমি অ্যাকচুয়ালি কিসে স্টাডি করতে চাও? তো এটা শুনে সেন্ট বলে যে আমি আর্টস নিয়ে স্টাডি করতে চাই। যেটা শুনে আইস বলে যে এটা তো একদমই ডিফারেন্স। তারপরে আবার পেশেন্টে ডায়েরি দেখানো হয়, যেখানে সে বলে যে আমি কখনো ভাবিনি যে আমি কারোর প্রতি এতটা ইম্পর্টেন্ট ফিল করব। আজকে যাই হয়ে যাক না কেন, আজকে আমি ওকে জিজ্ঞাসা করবোই আমাদের দুজনের লাইফের ব্যাপারে। তখন আই জিজ্ঞাসা করে আচ্ছা তুমি কোন স্টাডি করতে চাও মেজারে? তো এটা শুনে সেন্ট বলে যে আমি একজন ফটোগ্রাফার হতে চাই, কারণ ফটো আমার ফ্যামিলির মধ্যে একসঙ্গে ফটো নেই, আমি যখন ছোটো ছিলাম তখনই ছিল, তো সেই জন্য আমি একজন ফটোগ্রাফার হতে চাই। আর ফিউচারে আমি অনেক ফটো তুলতে চাই, সেগুলোকে আমি কালেক্ট করে রাখতে চাই, যখন আমার কোনো ফ্যামিলি হবে, আমি কাউকে ভালোবাসবো, আমি তার সবসময় পিকচার নেবো, আর সেইগুলোকে নিজের কাছে পুরো কালেকশন করে রাখবো। এটা শুনে আইস বলে যে বাও, এটা তো সত্যিই টাচিং লাগছে। তো সেন্ট জিজ্ঞাসা করে যে আইস তোমার ব্যাপার কি, তুমি বলো, তুমি আমাকে পড়াতে এসেছো, বাট আমি জানি না তুমি কোন মেজর নিয়ে পড়তে চাও, তুমি কি হতে চাও ভবিষ্যতে? তো আইস বলে যে আমিও আর্টস নিয়ে স্টাডি করতে চাই। সেন্ট বলে যে সত্যি, কেন? তো আইস বলে যে কারণ আমি একজন অ্যাক্টর হতে চাই, বাট যখন আমি ক্যামেরার মধ্যে যাই আমাকে প্রচুর ফানি লাগে আমার ফেসটা, তো সেই জন্য আমি গিভ আপ করে দিয়েছি। এটা শুনে সেন্ট বলে যে না, তোমার মুখটা অতটাও ফানি নয়। আচ্ছা চলো একটা কাজ করা যাও, আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আইস? তো আইস বলে যে হ্যাঁ বলো। তো সেন্ট বলে যে তুমি তোমার সব অ্যাসাইনমেন্ট পূরণ করছো যাতে তুমি ইউনিভার্সিটি যেতে পারো, তাই তো? তো ঠিক আছে, আমাদের কাছে যখন সময় হবে না আমরা একসঙ্গে আর্টস নিয়ে পড়বো, ঠিক আছে? তো এটা শুনে আইস বলেছে কিন্তু কেন, তুমি এটা কেন ভাবছো? তোমার টেস্টের স্কোর দেখেছো কীরকম রেজাল্ট আসছে, তুমি সেটা নিয়ে আগে ভাবো। তো সেন্ট বলে যে তুমি চিন্তা করো না, আমি একদম ভালো পড়াশোনা করব, আর আমরা দুজন একসঙ্গে আর্টস
নিয়ে পড়াশোনা করব। তো আইস বলে যে কিন্তু কেন, তুমি আমার সঙ্গে কেন পড়তে চাইছো? তো সেন্ট বলে যে কারণ আমরা এখন ক্লোজ হয়ে গেছি, আর তারপরে আমরা দুজন একই রকম স্বপ্ন শেয়ার করি, তো সেই জন্য আমরা একসঙ্গে যদি পড়ি তাহলে বেটার হবে, আর আমরা যদি একই ইউনিভার্সিটিতেও যাই আর একসঙ্গে থাকি তাহলে ভালো হবে, তাই না? আমি ফটোগ্রাফার হব আর তুমি অ্যাক্টর হবে। তারপরে সিন দেখানো হয় যেখানে আইস একটা সানফ্লাওয়ার ড্র করতে থাকে, রেড সানফ্লাওয়ার। তো সেন্ট জিজ্ঞাসা করে যে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই ফার্স্ট দিন থেকে। তো সে বলে যে বলো। তো সেন্ট বলে যে তোমাকে না পুরো টোটালি ডিফারেন্ট লাগে। তো আইস বলে যে তুমি কি আমাকে ট্রিস করছো? তো সেন্ট বলে যে না, আমি মিন করছি, বিশ্বাস করো। আমার মানে তুমি যেরকম পছন্দ করো এই লাল সানফ্লাওয়ার, সেই রকমই ফার্স্ট দিন থেকেই তোমাকে যেন একদম টোটালি ডিফারেন্ট পার্সন লাগে সবার থেকে। আমি সেই জন্য তোমার আরও ফটো নিতে চাই। তো এটা শুনে আইস বলে যে সত্যি? তো সেন্ট বলে যে এইবার প্রচুর স্মাইল করো। তো সে ওকে বলে যায়। তারপরে সেন্ট বলে যে তুমি প্রেটেন্ড করো যে না সানফ্লাওয়ার তুমি, আর তুমি একদম সূর্যের দিকে ফোকাস করছো। তারপরে সে তার ফটো তুলে নেয়, আর যেখানে সেন্ট আর আইস একসঙ্গে সেখানে শুয়ে থাকে, সেখানে তার বাবা ঘুম আসে সেন্টে, আর বলে যে সেন্ট তোমরা দুজন এখানে করছোটা কি? তো তারা দুজন ধিপ্পি করে উঠে পড়ে, আর তার বাবা বলতে থাকে বলো আমাকে তোমরা দুজন কি করছো? আর আইস তুমি আমার ছেলেকে পড়াতে এসেছিলে তাই না? তারপরে তুমি এখানে কি করছো? তখনই সেখানে তার অ্যাসিস্ট্যান্ট আসে, আর সেন্টের বাবা বলে যে আপনার মিটিং আছে। তো সেন্ট বলে যে ঠিক আছে সেন্ট, তুমি আজকের পর থেকে আর টিউটার নেবে না, আইস তুমি এখান থেকে বেরিয়ে যাও। কিছুদিন পর দেখানো যায় যে আইস সেন্টের ঘরে আসে, আর সে ভিতরে তার জন্য একটা ডল নিয়ে আসে। সেখানে বাটলার গেট খুলে আর বলে যে আপনি এখানে কেন এসেছেন, এখান থেকে চলে যান। আইস থেকে বলে যে আমি জাস্ট সেন্টের সঙ্গে দেখা করতে এসেছি। আর এটা শুনে তখনই সেন্টের বাবা ফিরে আসে আর বলে যে আমি তো তোমাকে ট্রান্সফার করে দিয়েছি পয়সা, তাই না? তো আইস হ্যাঁ বলে। তারপরে সেন্টের বাবা বলে যে তাহলে তুমি আবার কেন এসেছো? আমার মনে হয় তোমার এখানে আসা উচিত নয়, তুমি কি সেন্টের সঙ্গে দেখা করতে এসেছো? তো আইস বলে যে হ্যাঁ। তো তার বাবা বলে যে ও ভিতরেই আছে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে। আইস বলে যে আমি কি ওর সঙ্গে দেখা করতে পারি? তো তার বাবা বলে যে আমার মনে হয় ওর গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলছে, তোমার ওকে ডিস্টার্ব করা উচিত না। আইস বলে আমি জাস্ট কংগ্রাচুলেশন জানাতে এসেছিলাম, বাট ওর গার্লফ্রেন্ড আছে? তো তার বাবা বলে যে হ্যাঁ তুমি জানো না যে আমার ছেলের গার্লফ্রেন্ড আছে? তো ও তোমাকে বলেনি, তার মানে তুমি এতটা ইম্পর্টেন্ট পার্সন যাকে সব কথা বলা যাবে। তো এটা শুনে আইসের খুব খারাপ লাগে যে সেন্ট তাকে মিথ্যা কথা বলেছে, আর সে তখনই জানলা দিয়ে দেখে যে সেন্ট একটা মেয়ের সঙ্গে কথা বলছে যে কোন মেজর নিয়ে পড়বে সেই ব্যাপারে, যেটাতে আইসের এতটাই খারাপ লাগে যে সে ওই জায়গা থেকে চলে যায়। আর সে ভাবে যে আমি তো তোমাকে থ্যাঙ্কস করতে এসেছিলাম যে তুমি এক্সামে পাস করে গেছো, বাট আমার মনে হয় যে আমার তোমাকে আর দেখাই উচিত নয়। তো এইটা শুনেই আইস কী করে ডাস্টবিনের কাছকে যায়, আর সেখানে যেয়ে সব কিছু ফেলে দেয় যা যা সে এনেছিল। আর মনে মনে ভাবে যে তুমি আমাকে বলেছিলে যে আমার যে সানফ্লাওয়ারটা পছন্দ সেই সানফ্লাওয়ারটার মতনই আমি দেখতে, কিন্তু তাও তুমি এরকম করলে। তারপরে সে সেই জুতোটাকে ওখানে ফেলিয়ে দেয় আর বলে যে আজকের পর থেকে আমরা আর দেখা করবো না। তারপরে সিনে দেখানো হয় যে প্রেজেন্টে সে যখন সেন্ট যখন গাড়ির মধ্যে ডায়েরিটা পড়তে থাকে আর ভাবতে থাকে যে আমি ভেবেছিলাম যে সূর্য কখনো এক্সিট করে না। আর এখানে আমাদের পাস্ট লাইফে দেখানো হয় যেখানে সেন্ট সেই কলেজের মধ্যে অ্যাডমিশন নেয় না, আর সি সেই কলেজে অ্যাডমিশন নিয়ে নেয়, কিন্তু সে স্যাড থাকে। তাকে প্রফেসর বলে যে কী ব্যাপার, কী হয়েছে, তোমাকে স্যাড লাগছে, তুমি আমাকে বলতে পারো যদি কিছু বলতে চাও। আইস বলে যে সেরকম কিছুই নয় প্রফেসর, আমার একটা ফ্রেন্ড ছিল যার সঙ্গে আমি অনেক বছর ধরে চিনতাম, আর আমরা অ্যাক্টিং আর ফিল্ম নিয়ে পড়বো ভেবেছিলাম, কিন্তু আমি তো ভর্তি হয়ে গেলাম আর্টস কলেজে, কিন্তু ও আর সেই কলেজে ভর্তি হলো না, এই জন্য আমি চিন্তিত। এটা শুনে প্রফেসর বলে যে ও এই ব্যাপারে তোমাকে আপসেট করছে, আমি তো ভাবলাম অন্য কিছু ব্যাপার আছে, তুমি চিন্তা করো না, লাইফে এরকম অনেক কিছু প্রবলেম হতেই থাকে। আইস বলে যে সরি প্রফেসর, আমি এই ব্যাপারটা নিয়ে কারোর সঙ্গে ডিসকাস করি না, কিন্তু আপনাকে আমি বলে দিলাম এই কথাটা। এটা শুনে প্রফেসর বলে যে তুমি জানো আমি আমার লাইফে কতবার ফেল হয়েছি আর আমি কতবার রিজেক্ট হয়েছি, আর তাছাড়াও লাইফ এইরকমই, কখন কে তোমার লাইফে আসবে আর কখন কে যাবে সেটা কেউই জানে না, আর এটা নিয়ে অতিরিক্ত ভেবো না। আর যদি কখনও তুমি কোনো ব্যাপার নিয়ে কথা বলতে চাও, নিজে স্যাড ফিল করো, তো আর তোমার যদি মনে হয় যে তোমার লাইফটা কমপ্লিকেটেড আছে, তো তুমি আমার কাছকে আসতে পারো, বেশি স্ট্রেস নিও না, ঠিক আছে? এটা শুনে আইস কোথাও না কোথাও রিল্যাক্স ফিল করে আর বলে যে ঠিক আছে প্রফেসর। প্রফেসরের নিয়ত একদমই ভালো ছিল না, কারণ প্রফেসর যখন আইসকে টাচ করছিল তার ফেসের মধ্যে একটা আলাদা এক্সপ্রেশন ছিল যেটা আইস একদমই বুঝতে পারে না। তো প্রফেসর তাকে মিছিমিছি কমফোর্ট করতে থাকে যে ঠিক আছে কোনো প্রবলেম নেই, আমার সঙ্গে এসে কথা বলতে পারো, আমি তোমাকে সাপোর্ট করব, আমি তোমাকে বুঝাবো, তুমি এখন ফ্রেশম্যান। তো এরকম বলে সে তাকে জলের গ্লাস বাড়ায় আর বলে যে এ নাও তুমি এখন এই জলটা খেয়ে নাও। আইস যে বোকামোর মতন সেই জলটা খেয়ে নেয়, জানেই না যে আর তার মধ্যে কী ছিল, তার মধ্যে একটা ড্রিঙ্ক মিশানো ছিল যেটার জন্য আইস খাওয়ার পরে বেহোশ হয়ে যায়।
প্রফেসর তখন তাকে একটা রুমের মধ্যে আনে আর তারপরে সে ক্যামেরা সেট করে আর সেখানে একটা ছেলেকে দিয়ে আইসের পর্ন ভিডিও শ্যুট করে, যেটা সে লিকও করে দেয়। আইস যে নিজেও জানে না যে তার সঙ্গে কী হচ্ছিল, তার লাইফটা কতটা ডিসগাস্ট হয়ে যাচ্ছিল সে বুঝতেই পারে না। আর তারপরে দিন সকালে দেখানো হয় যেখানে প্রফেসর যেন না জানার ভান করে, সেখানে আইস আসে আর বলে যে তুমি কাল রাতে আমার সঙ্গে কী করেছো। প্রফেসর বলে যে তুমি কোন ব্যাপারে কথা বলছো, আমি তো এই ব্যাপারে কিছু জানিই না। তো আইস তার উপরে রেগেছে আর বলে যে তুমি আমার সঙ্গে কী করেছো, হ্যাঁ তুমি আমাকে ড্রাগস দিয়ে বেহুশ করে কী করেছো তুমি বলো আমাকে। সে তারকে জোর করে বলতে থাকে যে তুমি প্রফেসরের নামে একদম ধাপ্পা। তখনই দেখা যায় যে প্রফেসরের ওয়াইফ এসে আর সে তাকে বলে যে কী ব্যাপার, কী হয়েছে, আর এখানে চলছেটা কি, তুমি আমার হাজব্যান্ডকে এভাবে কেন টর্চার করছো। আইস বলে যে তুমি জানো তোমার হাজব্যান্ড কী করেছে আমার সঙ্গে, কিন্তু প্রফেসরের ওয়াইফ বলে যে আমার হাজব্যান্ড এরকম করতেই পারে না, তুমি একজন ফ্রেশম্যান হয়ে এসে প্রফেসরের উপরে দোষ লাগাচ্ছ, আমার হাজব্যান্ড নির্দোষ। তখনই দেখানো হয় যে আইস বলে যে উনি আমার সঙ্গে যা করেছে আপনি নিজেও জানেন না, উনি আমাকে ড্রাগস দিয়েছেন আর আমার ভিডিও তুলে সেটাকে লিক করে দিয়েছে, ওনাকে আমি ছাড়বো না। তখনই তাদের ঠেলাঠেলিতে প্রফেসর ওয়াইফ নিচে পড়ে যায় আর তার মিসক্যারেজ হয়ে যায়। তারপরে সিন দেখানো হয় যে আইস ভাবে যে তারপর থেকে আমি যেখানেই যাই সেখানেই প্রবলেম হয়, আর সেখানে সেন্টের বাবা বলে যে তোমাকে এই ইউনিভার্সিটি থেকে চলে যাওয়া উচিত, তোমার জন্য এখানে প্রবলেম ক্রিয়েট হচ্ছে, তুমি এখানে থেকো না, এখান থেকে চলে যাও, যেখানেই থাকবে সেখানেই প্রবলেম ক্রিয়েট করবে, তোমার জন্য কত মানুষের প্রবলেম হচ্ছে, আমি তোমাকে এখানে স্টুডেন্ট হিসেবে রাখতে পারি না। যেটা শুনে আইস ভাবে যে সেন্টের লাইফ থেকে আমি অনেক দূরে হয়ে গেছিলাম, আমি তো ভাবিও নি যে আমার লাইফটা কবে চেঞ্জ হয়ে যাবে। আর তারপর থেকে আমি আরও দূরে চলে গেলাম, আমি কলেজও ছেড়ে দিলাম। আর এখানে সেন্টকে দেখানো যে পড়তে থাকে তার ডায়েরিটা আর বলে যে আমার লাইফ পুরোপুরি ম্যাশ আপ হয়ে গেছিলো, আমি তো বুঝতেই পারছিলাম না যে আমি কী করব। তারপরে দেখানো হয় যে আইসের বাবাও মারা যায়, আর আইসের বাবা মারা যাওয়ার পরের থেকে আইসের বাবা যা যা পয়সা নিয়েছিল কলেজদারদের কাছ থেকে তারা তার বাড়িতে আসে আর বলে যে তুমি জানো তোমার বাবা আমাদের কাছ থেকে কত উধার নিয়েছে, তোমার বাবা মরে গেছে তো কী হয়েছে, পয়সা তো তোমাকে ফেরত দিতে হবে। এটা শুনে আইস বলে যে আমি কী করব, আমাকে সময় দিন, আমি পয়সা রোজগার করে তোমাদের সব পয়সা মিটিয়ে দেবো। এটা শুনে সেই লোকগুলো আইসকে বলে যে তুমি তুমি কত পয়সা আমার দিকে মিটাবে, হ্যাঁ কত সময় লাগবে, আমাদের এক্ষুনি চাই, আর যদি তুমি না দিতে পারো তাহলে নিজেকে সেল করে দাও আর তারপরে আমাদেরকে পয়সা দাও, যদি তুমি তোমার বডি সেল করো আমার মনে হয় আমরা অনেকটা পয়সা পেয়ে যাব। এটা শোনার পর আরেকজন কর্জদার বলে যে তুমি এই আইডিয়াটা তো ভালো দিয়েছো, ও যদি ওর বডি সেল করে তাহলে আমাদের অনেক পয়সাই পাওয়া যাবে, এমনিতেও তো ওর একটা ক্লিপ লিক হয়েছে তাই না। তারপরে সে দেখানো হয় যে আইসকে জোর জবরদস্তি তারা শ্যুট করে আর তার ভিডিওকে লিক করে। এই কথাগুলো ভেবে আইস বলে যে আমি ভেবেছিলাম যে আমি মরে যাব, আমার জিন্দগিতে আর কিছুই নেই। সেন্টের এই সিনটা ভেবে খুব কান্না পায়। তারপরে সে আইসকে দেখানো যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখতেছিল সেন্ট তার কাছে আসে আর সে প্রচুরই কাঁদতে থাকে। আমাদের লিনিকে দেখানো হয়, লিনি আসে একটা বারে আর সেখানে একটা ড্রিঙ্ক নেয়, তখনই সে দূরের দিকে দেখে সেখানে সি বসে আছে। সি তার বয়ফ্রেন্ডকে অন্য একটা মেয়ের সঙ্গে দেখে, যেটা দেখে সে প্রচুরই স্যাড ফিল করছিল। লিনি তার কাছে আসে আর বলে যে আমি কখনো ভাবিনি যে আমি তোমাকে এই জায়গায় দেখবো, আমি কি এখানে বসতে পারি। তো সি তাকে বলে যে হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আপনি এখানে বসতে পারেন মিস লিনি। তো মিস লিনি কথা শুনে লিনি বলে যে কমো তুমি এত ফর্মুলার বিহেভ করো না আমার সঙ্গে, জাস্ট লিনিই বলো আমাকে, সি আমাকে এই নামেই ডাকো তুমি। তো সি বলে যে আমার মনে হয় আমি বেটার আমি আপনাকে সম্মান দিয়েই কথা বলি। তো এটা শুনে লিনি বলে যে আমিও তোমার সঙ্গে অর্ডিনারি একজন থার্ড ইয়ারের স্টুডেন্ট, জাস্ট বিকজ আমার মা হচ্ছে কোম্পানির ওনার হয় তার জন্য তোমাকে আমাকে এত সম্মান দিতে হবে না, ঠিক আছে। আর তাছাড়া আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি সি, তুমি হয়তো আমাকে চিনো না বাট আমি তোমাকে অনেক দিন ধরেই চিনি, যবে থেকে তুমি এই প্রজেক্ট নিয়ে কাজ করছো, যবে থেকে তোমার সঙ্গে আমার মায়ের কথা হয়েছে, আর তুমি যে যে প্রজেক্ট নিয়ে আসো আমাদের কোম্পানিতে, এই সব কিছুর আগে থেকেই আমি তোমাকে চিনি, কারণ আমি তোমার প্রতি অনেক দিন আগেই ধ্যান দিয়েছিলাম। তারপরে বলো সোসাইটির ব্যাপারে তুমি কি ভাবছো, তুমি এইসব নিয়ে এত চুপ হয়ে গেছো কেন। আমি তো ভেবেছিলাম যে আমি যদি ফিল্ম নিয়ে কথা বলি তুমি বেশি হয়তো এই ব্যাপারে ইন্টারেস্টেড হবে। তো সি বলে যে কিন্তু কেন তোমার এরকম মনে হলো কেন। রিনা বলে কারণ যখন আমি ফিল্মের কথা হয় তোমার আইস যেন গ্লো করে, আর সেই জন্য আমি ভেবেছিলাম এই ব্যাপার নিয়ে কথা বললে হয়তো তুমি ইন্টারেস্টেড হবে। সি বলে যে তুমি কি করে জানলে। তো এটা শুনে লিনি তাকে বলে যে তুমি যখন ফার্স্ট ফিল্মের জন্য অ্যাওয়ার্ড নিচ্ছিলে তখন আমিও সেই জায়গার মধ্যে ছিলাম, আর তখন তোমাকে দেখলাম আমি, তুমি অ্যাওয়ার্ড নেওয়ার সময় প্রচুরই গ্লো করেছিলে আর তোমার মধ্যে একটা আলাদাই জোশ ছিল, যেটা দেখে আমার মনে হয়েছিল যে ফিল্মের ব্যাপারে তুমি প্রচুরই হ্যাপি, আর তুমি ফিল্ম নিয়ে প্রচুরই কনসেন্ট্রেট করো, আর তোমার এই কনসেন্ট্রেটটাই আমাকে খুবই পছন্দ হয়েছিল। তুমি তোমার লাইফে হয়তো এটা নোটিসই করোনি, যখন তুমি ফ্রেশম্যান হিসেবে এসেছিলে
আমিও ফ্রেশম্যান হিসেবেই ছিলাম, আর আমি অ্যাক্টিং নিয়ে পড়ছিলাম। তখন আমার ফ্রেন্ডরা বলেছিল তোমার ব্যাপার, যে তুমি ফিল্ম নিয়ে প্রচুরই ভালো পড়াশোনা করো, আর তুমি থার্ড ইয়ারে পড়ো, তুমি একজন স্মার্ট, ট্যালেন্টেড আর খুবই ভালো মেয়ে, যাকে সবাই সুপার কুল ভাবে। তো সেই জন্য আমারও তোমার প্রতি সেই থেকে ইন্টারেস্টেড চলে এসেছিলো, কারণ আমিও তোমাকে সেইভাবেই পছন্দ করি। আর আমি জানতাম না যে আমি তোমাকে এইভাবে চিনতে পারবো বলে। তো সেই জন্য তুমি কি কোনো ব্যাপারে স্ট্রেট নিচ্ছ, তো তুমি আমাকে বলতে পারো। যদি তুমি কারোর সঙ্গে কথা বলতে চাও, তো তুমি আমাকে পুরোপুরি বলতে পারো, আমি তোমার কথা শুনবো, কিন্তু তোমাকে জাজ করবো না, আমি প্রমিস করছি। সি বলে যে এরকম কিছু না, কখনো তোমাকে কেউ কখনো মিথ্যে কথা বলেছে? তো এটা শুনে লিনা বলে যে তুমি কোন ব্যাপারে কথা বলছো? তো সি বলে যে এমন কোনো পার্সন যে তোমাকে বারবার মিথ্যে কথা বলে যাচ্ছে, কোনো রিজন দেয়া ছাড়াই। যেটা শুনে লিনা বলে যে ও, এমন কোনো পার্সন যে একটা মেয়েকে মিথ্যা কথা বলছে, আর সেই মেয়েটা বোকার মতন তার মিথ্যেকে বিশ্বাস করছে। তো এটা শুনে সি বলে যে তুমি তো এক্ষুনি বলছিলে তুমি আমাকে জাজ করবে না, বাট তুমি তো আমাকে জাজ করছো। তো লিনা বলে যে না, আমি সেটা বলছি না, বাট আমার মনে হয় তোমার এই জায়গায় রাগা উচিত, কারণ তুমি বোকার মতন যদি তাকে বিশ্বাস করতে থাকো, তো তুমি বোকাই হয়ে যাবে। তো সি স্মাইল করে আর বলে যে আমি কখনো ভাবিনি যে তুমি আমার কথা শুনে এতটা স্মাইল করবে বলে। লিনা বলে যে তুমি জানো আমি সবার সঙ্গে এত কথা বলি না, কিন্তু আমি যার সঙ্গে কথা বলতে চাই আমি তার সঙ্গে প্রচুরই কথা বলি। তো এটা শুনে সি বলে যে আচ্ছা, তাহলে তো তুমি আমার সঙ্গে অনেকই কথা বলছো। তো লিনা বলে যে কারণ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই সেই জন্য। আচ্ছা, তুমি কি এখানে এসে এই ড্রিঙ্কটাই করো? তো সি বলে যে না, আমার যখনই মুড অফ হয় তখন আমি কোথাও হালকা জায়গায় যেতে চাই যেখানে কম লোক থাকবে। তো লিনা বলে যে কোন জায়গায়? সি বলে যে বিচে যেতে চায়। তো লিনা বলে যে তুমি যখন মেনশন করলে, চলো একসঙ্গে যাওয়া যাক, এখন এই সময় বিচে কেউ হবেও না, তো মজা হবে। তো এটা শুনে সি বলে যে কিন্তু আমরা দুজন যাব কী করে? আমরা দুজন ড্রিঙ্ক করেছি। তো এটা শুনে লিনা বলে যে ও কমন, আমার ড্রাইভার আছে, তুমি চিন্তা করো না, আমরা বিচে যেতে পারবো। তো চলো তুমি আমার সাথে, আমার ড্রাইভারকে আমি বলবো যে সে আমার দিকে ড্রাইভ করে নিয়ে যাবে। তো সি বলে যে ও হ্যাঁ, তুমি তো ঠিকই বলেছো, তোমার তো ড্রাইভার আছে তাই না, যেহেতু তুমি একজন চেয়ারম্যানের মেয়ে হও বলে। তারপরে সিনে দেখানো যে তারা বিচে চলে যায়, আর সেখানে তারা বসে থাকে। তারপরে সি তাকে থ্যাঙ্কস বলে তাকে এখানে আনার জন্য। তো লিনা বলে যে কোনো ব্যাপার না, আর তাছাড়াও আমি তোমাকে এখানে আনতে পেরেছি, এটাই যথেষ্ট। তোমার কি মনে হয়, তোমার সমুদ্র পছন্দ? তো এটা শুনে সি বলে যে হ্যাঁ, আমার খুবই পছন্দ। তো লিনা বলে এটা বলো না যে তোমার নাম সি বলে তুমি সি পছন্দ করো, তাই তো? আর তাছাড়াও তুমি জানো এই জায়গাটা এলে সত্যিই খুব সুন্দর লাগে আর নিজেকে কাম মনে হয়। তখন সি বলে যে তুমি জানো আমি এই জায়গায় কেন আসতে চাই, কারণ এখানে সমুদ্রের ঢেউ আমার মনকে শান্ত করে, আর যেটা আমার সত্যিই খুবই ভালো লাগে। তো লিনা বলে যে বাও, তুমি জানো আমিও সিকে প্রচুরই পছন্দ করি, আর কারণ আমার ওকে ভালো লাগার আরেকটা কারণ আছে, আমি নতুন কোনো কারণ পেয়েছি। তো এটা শুনে সি বলে যে এই জন্যই তোমার কাছে কি কিচেন আছে মারমেডের? তো সে বলে যে হ্যাঁ, কিন্তু তুমি কখন নোটিস করলে? তো সি বলে যে আমি অনেকক্ষণ আগেই নোটিস করেছি, এটা সত্যিই কিউট। তো লিনা বলে যে তুমি জানো কবে থেকে আমি মারমেড আর সিকে পছন্দ করতে চালু করেছি? যবে থেকে আমার মনে হয়েছে যে সমুদ্র থেকে সুন্দর জিনিস আর কিছুই নেই। আর তাছাড়াও তোমাকেও আমি প্রচুরই পছন্দ করি মিস্টার ডাইরেক্টর। তো এটা শুনে সি স্মাইল করে আর বলে যে ঠিক আছে। তারপরে লিনাকে দেখানো যে সে তার কিচেনটা সিকে দেয়, আর বলে যে তুমি এটা তোমার কাছে রেখে দাও, যখনই তুমি এই সমুদ্রের কথা ভাববে, তো তুমি এইটাকে দেখলে তোমার এই যে আজকের দিনের কথা মনে পড়বে। আর তুমি জানো আমি এটা এখানেই পেয়েছিলাম। এটা শুনে তো সি তাকে বলে যে থ্যাংক ইউ আমাকে এটা দেওয়ার জন্য, তুমি আমাকে সত্যি আজকে অনেকটা হ্যাপি করলে। তখনই লিনাকে দেখানো হয় যে আর তুমি জানো আমি আজকে সমুদ্রকে আরও বেশি ভালোবাসি, কারণ এটা সত্যিই খুব সুন্দর, যত আমি কাছ থেকে দেখছি তত আমি আরও কাছে যেতে চাই বলে তারা একে অপরকে কিস করে নেয়। তারপরে সিনে দেখানো আইসকে, যার কাছে ম্যানেজার আসে কিটি, আর সে বলে যে আমি তোমার জন্য স্ক্রিপ্ট এনেছি, এ নাও তুমি নিয়ে নাও। তো আইস সেটা নিয়ে নেয় আর বলে যে ঠিক আছে আমাকে দিয়ে দাও। তখনই সে বলে যে আচ্ছা, তুমি যেই রুমে থাকো সেখানে কি সেন্টও থাকে? তোমার রুম নাম্বার কত? সে যখন দেখে তাদের দুজনের রুম নাম্বার একই, তো কিটি বলে যে তুমি কি সেন্টকেও এই ডকুমেন্টসগুলো দিয়ে দিবে, তাহলে আমি একসঙ্গে দিয়ে চলে যাব, যেহেতু তোমরা রুম শেয়ার করছো তো তুমি তো দিতেই পারবে তাই না? তো আইস বলে যে ঠিক আছে আমি দিয়ে দেবো। তো সে হাত থেকে নেয়, তখনই কিটি বলে যে আচ্ছা, তোমরা দুজন রুম শেয়ার করছো, তার মানে তোমরা দুজন একে অপরের খুবই ক্লোজ হবে তাই না? সত্যি তোমরা দুজন একসঙ্গে রুম শেয়ার করছো আর একসঙ্গে থাকছো, ওই জন্য তোমাদের দুজনের কেমিস্ট্রি এত ভালো আর তোমরা এতটা ক্লোজ। তখনই সে বলতেই থাকে আর আইস যে চুপ করে থাকে। তো সেখানে ম্যানেজার যে বলে থাকে, সে বলে যে নয়সি, লোকের প্রাইভেসির মধ্যে কেন ইন্টারফেয়ার করছো? প্রাইভেসি ওয়ার্ডটা কি তুমি শুনোনি নাকি? কিটি বলে যে আমি ওদের প্রাইভেসির মধ্যে ঢুকছি না, আমি তো জাস্ট এমনি বলছিলাম। তো ম্যানেজার বলে যে ও সরি, আমি তোমাকে বলছিলাম না, আমি সিরিজ দেখছিলাম তো তার মধ্যে বলতেছিলাম।
তুমি প্লিজ আমাকে মাইন্ড করো না, ঠিক আছে? তো কিটি বলে যে ওকে ঠিক আছে। তারপরে সে বলে যে আচ্ছা তুমি স্ক্রিপ্টটা সেন্টকে দিয়ে দিও, আর হ্যাঁ তোমরা ভুলো না যে তোমরা হোমওয়ার্ক করতে, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করে আসো। তো এটা শুনে আইস বলে যে হ্যাঁ ঠিক আছে। তো ওখানে কিটি বলে যে আমি জানি তোমরা দুজন একসঙ্গে কতটা ক্লোজ আছো, আমি এটা কুকিকে বলবো। তখনই আবার ম্যানেজার বলে যে তুমি এখনও বাজে কথা বলছো। তো কিটি বলে যে আমি এখান থেকে চলে যাচ্ছি, বলতে সে চলে যায়। আইসকে দেখানো যে রুমে আসে আর সেন্টকে স্ক্রিপ্ট দেয় আর বলে যে এ নাও, আমাকে কেটি বললো তোমাকে নিয়ে আসতে, সেই জন্য আমি দিলাম। আর হ্যাঁ ভুলে যেও না তোমার ক্যারেক্টারকে পড়তে। তো এটা শুনে সেন্ট বলে যে চলো একসঙ্গে দুজনে মিলে প্র্যাকটিস করি। তো এটা শুনে আইস বলে যে ঠিক আছে চলো দুজনে মিলে স্ক্রিপ্ট প্র্যাকটিস করি। তারপরে সে বলে যে তোমার কি মনে হয় এই ক্যারেক্টারের ব্যাপারে, তুমি কি ভাবছো? তো সেন্ট বলে যে কোন ব্যাপারে, তুমি কি জিজ্ঞাসা করছো? আইস বলে যে তুমি এইটাতে অ্যাক্ট করতে চাও, কিন্তু কেন? আমি জানতে চাই যে তোমার আসল মোটিভটা কী, তুমি এই ক্যারেক্টারকে নিয়ে কী ভাবো, তুমি কেন এই ক্যারেক্টারটা প্লে করতে চাইছো? তো তোমার মনের মধ্যে যদি কিছু থাকে তুমি বলতে পারো। তো এটা শুনে সেন্ট বলে যে তুমি জানো না আমার ঘরের মধ্যে আমার ফ্রিডমই নেই, আমার বাবা কতটা স্ট্রিক্ট তুমি নিজেও জানো না। তো এটা শুনে আইস বলে যে ফাইনালি আমার জানার ইচ্ছা হচ্ছে, তুমি আমাকে বলো তোমার কি মনে হয়, তুমি এই ক্যারেক্টারের ব্যাপারে কী ভাবছো? তুমি কি ভেবেছো যে এই ক্যারেক্টারটা নিজের ফ্রিডম পেতে পারবে? তোমার কি মনে হয় কিট যা চায় সেটা কি পাবে? কিট কী চায়? তো এটা শুনে সেন্ট তাকে বলে যে আমার মনে হয় কিট যার সিনকে খুশি দেখতে চায়। তো তুমি বলো সিনের ব্যাপারে তোমার কি মনে হয়? তো আইস বলে যে আমি জাস্ট চাই যে সিন একটা নিজের জায়গা পাক। আচ্ছা সেন্ট আমাকে একটা কথা জিজ্ঞাসা করতে দাও সত্যিকারে, তুমি আমাকে কি বলবে তুমি কেন এই একটা প্লে করতে দাও এই ফিল্মের মধ্যে? তুমি কি নিজে থেকেই সত্যিই প্লে করতে চাও, নাকি এটা কোইন্সিডেন্স বলে তুমি কাটা দিতে চাও? এটা শুনে সেন্ট তাকে বলে যে আমি তো তোমাকে প্রথমে বলেছিলাম না আমি চাই যে এই ফিল্মের মধ্যে আমি ড্রামার মধ্যে অ্যাক্ট করতে। তো আইস বলে যে কিন্তু কেন, আমি সেটাই জানতে চাই। তখনই তার কাছে ফোন চলে আসে সেন্টের। তো তার বাবা ফোন করে আর বলে যে কী ব্যাপার, ইউনিভার্সিটিতে কিছু প্রবলেম হচ্ছে শুনলাম। তো সেন্ট বলে যে সেরকম কিছু না, কিছু স্টুডেন্টরা মিলে প্র্যাঙ্ক করছিল একটা ছেলের উপরে, তো আমি সব কিছু সামলে নিয়েছি। তার বাবা বলে যে কী প্র্যাঙ্ক করছে কে? তো এটা শুনে সেন্ট বলে যে তুমি চিন্তা করো না বাবা, আমি সব সামলে নিয়েছি, কেউ হার্ট হয়নি। তো এটা শুনে তার বাবা বলে যে ঠিক আছে যদি না কেউ হার্ট হয় তাহলে ঠিক আছে, কিন্তু আমি শুনেছি যে সেই ছেলেটা আইস ও নাকি আবার ইউনিভার্সিটির মধ্যে ফিরে এসেছে, তুমি কিন্তু ওর সঙ্গে আর মিলবে না, ঠিক আছে? ওর থেকে দূরে দূরে থাকবে, ওর থেকে যত দূরে থাকবে ততই বেটার। আর তোমার পড়াশোনা কেমন চলছে? তো সেন্ট বলে যে আমার পড়াশোনা ভালোই চলছে বাবা, তোমাকে চিন্তা করতে হবে না। তার বাবা বলে যে চিন্তা করতে হবে না মানে, তুমি জানো তোমাকে রেকর্ড বানিয়ে রাখতে হবে। আর হ্যাঁ তুমি যে মেজরটা নিয়েছো ওটা সত্যিই সোজা নয় গ্র্যাজুয়েট হওয়া, তো সেই জন্য আমি তোমাকে বলছি যে তুমি ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ তোমার যদি কোনো কিছু প্রবলেম হয় তুমি আমাকে জানাতে পারো। আর ওই আইসের থেকে দূরে থাকবে, তুমি আমাকে প্রমিস করো যে তুমি ওর সঙ্গে আর কখনো ইনভলভ হবে না। তো সেন্ট যে প্রথমে প্রমিস করতে চায় না, বাট তার বাবার জোরেতে সে প্রমিস করে দেয় আর বলে যে ঠিক আছে আমি প্রমিস করছি আমি ওর সঙ্গে আর ইনভলভ হবো না। যে কথাটা আইস শুনে নেয় আর সে ওখান থেকে উঠে যেতে চায়। সেন্ট ফোন রাখার পর আইসকে আটকায় আর বলে যে হেই তুমি কোথায় যাচ্ছ, আমরা এখনও স্ক্রিপ্ট রিড করিনি একসঙ্গে। তো এটা শুনে আইস বলে যে তোমার করার দরকারও নেই, কারণ তুমি যেভাবে ডবল রোল প্লে করছো তো আমার দেখে মনে হচ্ছে তুমি খুবই ভালো অ্যাক্টার, আমি তো জানতামই না যে তুমি এত ভালো অ্যাক্টার বলে। তো সেন্ট বলে যে তোমার মানেটা কি, তুমি কী বলছো? আইস বলে যে তুমি সত্যি কখনো কখনো না আমার মনে হয় যে তুমি সত্যি আসলে কোনটা। তুমি এক্ষুনি আমার সঙ্গে এত বলছিলে যে তুমি আমাকে বোঝার চেষ্টা করছো হ্যান ত্যান, আর তুমি আমার এক্ষুনি তোমার বাবাকে বলছো যে তুমি আমার সঙ্গে মিশবে না। চলো আমরা দুজন বন্ধু তো হতে পারবো না, কিন্তু আমরা একে অপরের থেকে এমন দূরে থাকি যাতে আমাদের কোনো প্রবলেম না হয়। আর আমি সত্যি টায়ার্ড হয়ে গেছি বিশ্বাস করো এই অ্যাক্টটা করতে করতে। আমি সত্যিই আমাদের স্টোরিটাকে চেঞ্জ করতে চাই, আমি চাই না তোমার সঙ্গে মিশতে, আমি চাই না লোকে ভাবুক যে আমাদের দুজনের মধ্যে কোনো রকম কোনো রিলেশান ছিল। তো সেই জন্য আমি চাই না যে লোকে ভাবুক যে আমাদের দুজনের ছবি দূরে যাক বা প্র্যাঙ্ক হোক, তুমি এসব থেকে দূরে থাকো। আমার ব্যাপারে তোমাকে আর নাক গলাতে হবে না, ঠিক আছে? জাস্ট দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো যদি আমার সঙ্গে কিছু প্রবলেমও হয়। আর তুমি তোমার বাবাকে বলে দিও যে তোমার আর আমার মধ্যে কোনো রিলেশনশিপ নেই। তারপরের দিন আইসকে দেখানো হয় যে কলেজে যায়, আবার সে দেখে যে প্রফেসর আবার একটা ফ্রেশম্যান ছেলেকে সেইভাবেই সেডিউস করছিল, মানে তাকে বুঝিয়ে জল খাইয়ে মানে তাকে আবার ভিডিও শ্যুট করার চেষ্টা করছিল, আর আইস সেটা দেখে নেয়। তারপরে এখানে এপিসোড শেষ হয়ে যায়।